ইংরেজি ডিসেম্বর মাস চলছে, বাংলায় পৌষ মাস। কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে ঢাকা শহর। সাদা কুয়াশায় কিছু ভাসা যাচ্ছে না। ঘন কুয়াশায় আকাশ ঢাকা। সূর্যি মামা পালিয়েছে জগৎ ছেড়ে। গত 2 দিন যাবৎ সূর্যের দেখা মিলছে না ঢাকায়। এখন বেলা 12টা পেরিয়ে 1টা ছুঁই করছে। দিনের অবস্থা দেখে মনে হচ্ছে হবে সকাল হয়েছে। এই শীতে কাঁপতে কাঁপতে রমনার বটমূলে বসে রয়েছে ইয়ামিন। পরনে গ্রে রঙের হুডি, মুখ থেকে সারা শরীর ঢাকা, হাত দুটো বুকের ভাঁজ রেখে বসে আছে পথের দিকে তাকিয়ে, প্রেয়সীর অপেক্ষায়। কাল রাত 11টায় বাংলাদেশ ফিরেছে সবাই। বাংলাদেশ ফেরার খবর পেয়ে মারিয়া হাজারখানা কল আর ট্যাক্স ছুড়ে দিয়েছে। দেখা করার জন্য হাজারবার আকুতি করেছে। মারিয়ার আকুতি ভরা কণ্ঠ শুনে না করার সাহস হয়নি। তাই তো এই হিমশীতলে রমনার বটমূলে বসে রয়েছে। ঘন কুয়াশা, শীত আর বটগাছের হালকা বাতাস বারে বারে কাঁপিয়ে তুলছে ইয়ামিনকে। একটু পর পর নাক টেনে যাচ্ছে। কয়েক মিনিটের ব্যবধানে ঠান্ডা লেগে গেছে। ইয়ামিন মাথা কাত করে নাক চেপে শ্বাস নিচ্ছে পথের দিকে তাকিয়ে। মারিয়া কাপা কাপা শরীর নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে আসছে। শরীর সম্পূর্ণ প্যাকেজিং করা মোটা কাপড় আর চাদরে। ইয়ামিন সেই দিকে তাকিয়ে মুচকি হেসে সাইড দিয়ে বসে। মারিয়া কাপা কাপা কণ্ঠে বলে, ওহ ওহ ওরি বব বব বাহ কি শীত, আমি শেষ। ইয়ামিন ভ্রু কুচকে তাকায়। সে কখন থেকে বসে আছে এই বাতাসের মধ্যে আর এতক্ষণ পরে এসে ঢং করছে। তার ওপর গরম জায়গায় বসেছে, ঠান্ডা পাথর জায়গায় বসে গরম করে দিয়েছে। গরম জায়গায় বসেও কাপাকাপি করছে। ইয়ামিন চোখ দুইটা সরু করে তাকিয়ে কিন্তু মুখ ফুটে কিছু বলেনি। নির্বাক মারিয়ার মুখশ্রীতে তাকিয়ে আছে। এই মেয়েটাকে দেখার পর থেকে একদম ভদ্রসভ্য হয়ে গিয়েছে। যেই ইয়ামিন সারাদিন বাদরামি করত, সেই ইয়ামিন এখন গুনে গুনে কথা বলে, শুধু একটা মেয়ের জন্য। এত পরিবর্তন! ইয়ামিন মুচকি মুচকি হাসতে মারিয়ার মুখশ্রীতে তাকিয়ে। ইয়ামিনের মুচকি হাসির দিকে তাকিয়ে মারিয়া ভ্রু নাচায়। ইয়ামিন মুখটা একটু কাছে নিয়ে আসে। ইয়ামিনের কাছে আসা দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলে মারিয়া। লজ্জা ভরা মুখের দিকে একটু ঝুঁকে ফু দেয়। গরম বাতাসে মারিয়া চোখ দুইটা বন্ধ করে ফেলে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে মারিয়া। মারিয়ার লজ্জা ভরা মুখের দিকে তাকিয়ে দূরে সরে আসে। মাথা নিচু করে আছে মারিয়া, মাথার ওড়নাটা একটু সামনে টেনে নেয়। আসলে আমি রাতুল ভাইয়াকে বা আপনাকে কষ্ট দিয়ে কিছু বলতে চাইনি। ওই দিন রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আমি বুঝতে পারিনি আমার এই কথার ফলে আপনি এত কষ্ট পাবেন। মারিয়ার চিকন কণ্ঠে প্রতিটি কথা ইয়ামিন মনোযোগ দিয়ে শোনে। মুখের কোণে এক চিলতে বিজয়ের হাসি। মারিয়ার নিচু হওয়া মুখের দিকে তাকিয়ে হাসিটা আটকে রেখে কুয়াশা আচ্ছন্ন আকাশের দিকে তাকায়। দৃঢ় স্বরে বলে, আসলে কি জানো তো, তোমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে। সুখ, দুঃখ, আনন্দ, অনুভূতি সকল কিছু প্রকাশ করার মতো মানুষ আমাদের আছে, অ্যান্ড তোমারও আছে। দিন শেষে আমাদের সুন্দর একটা পরিবার আছে, কিন্তু রাতুল, তার আমরা ছাড়া কেউ নেই। আই রিপিট, হি হ্যাজ নো ওয়ান বাট আস। সে আমাদের বন্ধু না ভাই। তুমি জানো, আবরার পর্যন্ত তার এসবের কোনো দিন বিরক্ত হয়নি। তার এসব মজার জন্য কত বড় বড় কাজ হাত থেকে চলে যায়, কত বড় বড় দুর্ঘটনা ঘটে। তারপরও আমরা তাকে কিছু বলি না, কারণ তার সকল কিছুর ভাগ আমাদের সাথেই করবে। এই সমগ্র পৃথিবীতে আমরাই তার আপন। ইয়ামিন চুপ হয়ে যায়। আরও কিছু বলবে, কিন্তু কথা গলায় আটকে গিয়েছে। মারিয়া ছলছল চোখে তাকিয়ে আছে। নিজের ভেতর অপরাধবোধ কাজ করছে। মাথা তুলে ছলছল নয়নে ইয়ামিন মুখের দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলে, তার পরিবার। ইয়াইন একটা দীর্ঘশ্বাস ফেলে, গলা খাকারিয়ে বলে, তার পরিবারের সন্ধান কেউ জানে না। আমরা সবাই অনেক খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান মিলেনি। রাতুলের বেড়ে ওঠা অনাথ আশ্রমে একটা অ্যাক্সিডেন্টে আঙ্কেল আন্টি দুজনেই মারা যায়। তারপর ইয়াইন কিছু সময় চুপ থাকে। আর কিছু প্রশ্ন করো না এই ব্যাপারে, আর করলেও উত্তর পাবে না। তুমি জানবে রাতুল আমার ভাই, আর এসব বিষয়ে কোনো কিছু যেন তার কান পর্যন্ত না যায়, সাবধান। মারিয়া মাথা নেড়ে কথা দেয় কিছু বলবে না কাউকে, আর রাতুলকেও সে ভিন্ন চোখে দেখবে না। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন, রাতুল যদি তাকে আনারের মতো আম্মা ডাকে, তখন? মনের কথা মনে রেখে দেয়। এই প্রসঙ্গ পাল্টিয়ে অন্য কথায় চলে যায়।
আমার একটা কাজিন খুব সমস্যায় আছে, গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনার জন্য। এখন পড়াশোনার পাশাপাশি কোনো জব খুঁজে যাচ্ছে। তোমাদের এইখানে কি মেয়েদের কোনো কাজ হবে? কাল সকাল 10টায় উত্তরার 32 নম্বর রোডের 83 নম্বর ফ্ল্যাটে নিয়ে আইসো, দেখবনে। নিজেও জানি না কার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম। হাসির ইমোজি। মারিয়া আর কিছু বলে না। ইয়ামিন উঠা দাঁড়ায়, সামনের ফুচকার দোকানের উদ্দেশ্যে হাঁটা ধরে। তার পিছু পিছু মারিয়াও আসে। দুপুর 2টা, চৌধুরী বাড়ি। আবরার ফিরেছে কাল রাত 11টার দিকে। আমজাদ চৌধুরী এতদিন ভালো থাকলেও এখন আর থাকবে না। যখন তখন প্রেশার হাই করে দিতে পারে বিশ্বাস নেই। নিঃশ্বাস আর হলো আবরার, দুটাই আতঙ্ক। নিঃশ্বাস আটকে গেলে মানুষ মারা যায়, আর আবরার রেগে গেলে আমজাদের বউ হারিয়ে যায়। এই ভয়টাই সে করে। চুন থেকে পান আলাদা হলেই বউ নিখোঁজ, এই চিন্তায় গতকাল সারা রাত ঘুমাতে পারেনি আমজাদ চৌধুরী। আয়েশার সাথে কথা বলে বিদেশ একেবারে পাঠিয়ে দিবে ভাবছে। কিন্তু আয়েশা তো কথা কানেই নিচ্ছে না, উল্টো চোখ গরম করে তাকিয়ে থাকে। আমজাদ চৌধুরী হতাশ হয়ে টেবিলে চলে আসে। তার সামনে মাথা নিচু করে খাবার খাচ্ছে ভিকি, আর তার পাশেই ওয়াফি। ছেলেটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ। আনায়ার জন্য একটা মায়া দেখেছে ছেলেটার চোখে। তারও খুব পছন্দ ছেলেটাকে। একদম ভদ্র, সভ্য, নরম মেজাজের মানুষ। আনায়াকে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার বদমাশ ছেলে সব উল্টোপাল্টা লাগিয়েছে। এখন না জানি আবার বিয়ের কী নাটক করে, সেই চিন্তায় আছে আমজাদ। সকলের দিকে দৃষ্টি ঘুরিয়ে রুমের দিকে চলে পা বাড়ায়। এইখানে থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে, যখন তখন কিছু একটা হয়ে যাবে। তার থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ কথা যাক। পিটপিট করে চোখ খুলে আবরার, হাত বাড়িয়ে ফোনখানা হাতে নেই। দুপুর 2টা 15। কাল এসে ঘুম দিয়েছে, এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। চোখ খুলে ভালো করে তাকায়, তার বুকের ওপর আনায়া ঘাপটি মেরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। আবরার সামনে থাকা এলোমেলো চুলগুলো পিছনে গুজে শব্দ করে চুমু খায় গালে। আনায়া একটু নড়ে চড়ে ওঠে। আবরার পুনরায় আরেক গালে চুমু খায়। এইবার আনায়া পিটপিট করে তাকায়, কটমট করে তাকিয়ে আছে আবদারের মুখের দিকে। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? আবরার দুষ্টমার্কা হাসি নিয়ে বলে, না বেব, তোমাকে অশান্তিতে রাখার জন্য আরেকজন আনতে চাচ্ছি। চলো প্রক্রিয়া শুরু করি। এই আপনার সমস্যা কি বলেন তো? যখন তখন শুরু হয়ে যায়। আবরার ঠোঁট দুটো এগিয়ে নিয়ে আসে, গরম শ্বাস আনায়ের মুখে আছড়ে পড়ছে। আবরার মুখটা কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ আর সো হট বেব, দেখলেই ইন্টিমেট করতে মন চায়, কি করব বলো? আবরারের কথায় আনায়া অন্য পাশে ফিরতে নিলেই আবরার বলিষ্ঠ হাতে শক্ত করে চেপে ধরে বুকের সাথে। মাথা উঁচু করে ঠোঁটের ঠোঁট দুইটা ডুবিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে ঠোঁট মুছে নিয়ে এগোতে যাবে তার আগেই আনায়া ছলছল চোখে তাকায়। এখন দুপুর, আমি কিছু খাইনি, অনেক ক্ষুধার্ত আমি, প্লিজ ছেড়ে দেন একটু। আমিও তো ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানুষকে আহার করিলে সোয়াব হয় শোনা। আনায়া শব্দ করে কান্না করে দেয়। আবরার সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। কাঁদো শোনা, তোমার কান্না শোনালেও ফিল বাড়বে, বাট অজ্ঞান হওয়া যা। আবরার কথা শেষ করতে পারেনি, তার আগেই আমজাদের কণ্ঠস্বর ভেসে আস। এই অসময় বাপের কণ্ঠস্বর পেয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলে, হালার বাপ, নিজে তো এক বাচ্চা থেকে বেশি জন্ম দিতে পারেনি, আমাকেও সময় দিচ্ছে না। তার থেকে যদি বেশি হয়ে যায়, সেই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আবরারের রিয়াকশন দেখেই মিটিমিটি হাসছে আনায়াম। আবরার ধীরে সুস্থে উঠে, নাক ফলে উঠেছে প্রতি শ্বাসের সঙ্গে সঙ্গে। মুখের বিরক্তিকর চাপ ফুটে উঠেছে। কয়েকবার মুখ দিয়ে চ শব্দ করে টি শার্ট গায়ে জড়িয়ে এগিয়ে যায় দরজার কাছে। আবরারের এরকম মুখের ভঙ্গি দেখে হেসে লুটোপুটি খাচ্ছে আনায়া। মনের ভেতর আনন্দে বন্যা বয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী আগমনটা ছিল আনায়ার জন্য ফেরেস্তা মতো, তাকে খুব বাঁচিয়েছে। আনায়া হাসতে হাসতে আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আবরার নাক ফুলিয়ে গম্ভীর মুখে দরজা খুলে দেয়। আমজাদের গুরুগম্ভীর মুখটা দেখে মাথা ফেটে পড়ছে রাগে। যখন তখন ডিস্টার্ব করতে চলে আসে, একটু প্রাইভেসি পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করে না। আমি কি তাকে কখনো বিরক্ত করতে যাই, নাকি বাধা দেয় নিজের বউয়ের মায়ের কাছে যাওয়ার? আবরার মনের কথা মনে চেপে রেখে কপাল কুঁচকে তাকায় বাপের দিকে। আমজাদ চৌধুরী ছেলের তাকানো দেখে দীর্ঘশ্বাস ফেলে। নিচে আসো, কথা আছে। এইখানে বলো, নিচে যাওয়ার সময় নেই।
আমজাদ ভ্রু কুঁচকে তাকায় ছেলের পানে। দেখে তো মনে হচ্ছে না কাজ করছো বা কোথাও যাবে, এরকম মনে হচ্ছে না, তাহলে নিচে যেতে প্রবলেম কোথায়? আবরার বাপের কথায় ভীষণ বিরক্ত হয়। বাবা ছেলের মধ্যে একটা লিমিট থাকে। আমজাদ সে টুকুন ভুলে বসেছে। বিবাহিত একটা ছেলেকে কাজের কথা জিজ্ঞেস করছে। আরে বাবা, বউকে আদর করার থেকে বড় কাজ কি এক কিছু আছে? এই জগতে নেই। বউকে আদর করা হলো মহৎ কাজ। আবরার মনের কথা মনে চেপে গম্ভীর কণ্ঠে বলে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছি, এখন যাও, পরে আসছি। ছেলের কথায় কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। চোখ দুইটা সরু করে জিজ্ঞেস করেই বসে, কি কাজ? হাডুডু খেলছি, খেলবা? যত্ত সব। তুমি যখন তোমার বউয়ের সাথে একান্ত সময় কাটাও, আমি কি ডিস্টার্ব করি? করি না তো। তাহলে তুমি কেন বারে বারে বিরক্ত করতে চলে আসো? হিংসে হয়? আমজাদ বোকা বনে গেল। কি বলছে এই ছেলে, পাগল হয়ে গেল নাকি? তার মতো ভালো ভদ্র একজন ব্যক্তির ঘরে এরকম ছেলে দিতেও একটুও কষ্ট হলো না আল্লাহর। আমজাদ বড় বড় পা ফেলে নিচে চলে আসে। চোয়াল শক্ত করে রেখেছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। যখন তখন অজ্ঞান হয়ে যেতে পারে আমাজের মতে। উপর থেকে সোজা রান্নাঘরে আয়শার কাছে চলে আসে। আয়শা রান্নার কাজে ব্যস্ত। আয়শার উপস্থিতি টের পায়নি। আমজাদ পিছনে দাঁড়িয়ে গলা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলে, সত্যি করে বলো তো আয়শা, এই ছেলে কার? আমার ছেলে এরকম হতেই পারে না। আমার মতো সহজ সরল ভদ্র ব্যক্তির ঘরে এরকম ছেলে হতে পারে না। তুমি সত্যি বলছো? কোথায় থেকে পাল্টে নিয়ে এসেছ? সত্যি বললে মাফ করে দিব। আয়েশা বেগম স্বামীর এরকম কথায় খটমট চোখে তাকায়। রান্নাঘরের আগুনের তাপে অবস্থান খারাপ, তার উপরে এক লোকের এরকম আজগুবি কথা। দীপ্তি পাশেই দাঁড়িয়েছিল, আমজাদের কথায় মিটিমিটি হাসছে। আয়েশা এবার দীপ্তির দিকে তাকিয়ে খটমট কণ্ঠে বলে, কেন, তোমার প্রেম প্রীতি ধরে ফেলেছে? আমজাদ হতাশ হয়ে আয়েশার দিকে তাকায়। মা ছেলে আঠে বেঁধে লেগেছে তার পিছনে, এসেই শুরু করে দিয়েছে। কখন জানি বুকে হাত দিয়ে বসে পড়ে তার ঠিক নেই। আমজাদ বড় বড় পা ফেলে চলে যায়। ছেলের থেকে দূরে থাকবে এখন থেকে। বিদেশে যতদিন একেবারে পাঠাতে পারছে ততদিন ছেলের সাথে আগ বাড়িয়ে কথা বলবে না। যত তাড়াতাড়ি সম্ভব আবরারকে বিদেশ পাঠাতে হবে। আমজাদ বড় বড় পা ফেলে উপরে চলে আসে। মাথায় পানি দিতে হবে, প্রেশারটা বেড়েছে একটু। রাগে ফুঁসতে ফুঁসতে গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। আনায়া ঘাপটি মেরে ওয়াশরুমে বসে রয়েছে। কয়েকবার ডেকেছে আসছি আসছি বলে, 1 ঘন্টা হয়ে গিয়েছে ইতিমধ্যে, অথচ তার বের হওয়ার কোনো নাম নেই। এসবের জন্য দায়ী একমাত্র তার বাপ আমজাদ। এই লোকটার একটা বিহিত না করা পর্যন্ত শান্তি পাবে না সে। আবরার বড় বড় পা ফেলে ওয়াশরুমের দরজায় পরপর কয়েকটা লাথি মারে। দরজা খোল, নয়তো ভেঙে ফেলব। কতক্ষণ বসে থাকবে সোনা? বের হবে না? তখন কে বাঁচাবে? হাসপাতালে ভর্তির কথা মনে। বাকি কথা শেষ করার আগেই আনায়া দরজা খুলে বের হয়ে আসে। সদ্য গোসল করে আনায়া সামলা মুখটা যেন বেশি স্নিগ্ধ লাগছে। সরু গোলাপি ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আবরার সেই দিকে তাকিয়ে শুকনা ঢোক গিলে পাজা কোলে তুলে দেই। আরে আজব তো, ছাড়ুন, মাত্র গোসল করেছি আমি। আবার করবে? কথাটা বলেই খাটের উপরে ছুঁড়ে মারে। মা গো! আনায়া কোমরে হাত দিয়ে আর্তনাদ করে উঠে। আবরার সেই দিকে তোয়াক্কা না করে আধারে অধর ডুবিয়ে দেয়। কয়েক মিনিট রাজত্ব করে, মুখ তুলে তাকায়। আনায়া বড় বড় নিঃশ্বাস ফেলে, অস্পষ্ট স্বরে বলল, এখন না হো প্লিজ, এখন এই, আমার অবাধ্য হলে এর পরিণাম খুব খারাপ হবে। আবরার গলায় মুখ গুজে দেয়, অজস্র চুমু দিতে থাকে। আবরারের বলিষ্ঠ হাত সারা দেহে বিচরণ করছে। বলিষ্ঠ হাতের স্পর্শে বারে বারে কেঁপে কেঁপে উঠছে আনায়া। আবরারের এমন উন্মাদনা সহ্য করতে না পেরে কেঁদে উঠে। কাঁদো সোনা, কাঁদলেও ফিল আসবে, কিন্তু অজ্ঞান বা চুপ করে থেকো না। প্রতিবন্ধীর মতো চুপচাপ দাঁত কামড়ে সহ্য করো, এতে ফিল পাই না। একটু কাঁদো, আমারও ফিল বাড়বে। আনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, জানে কাঁদলেও লাভ হবে না, সে তার মতোই কাজ করবে। আবরারের স্পর্শে সেও রেসপন্স করে। দুনিয়া কেয়ামত হয়ে গেলেও ছাড়বে না, এর থেকে ভালো সঙ্গে দেওয়া। আবরার প্রিয়সীর রেসপন্স পেয়ে আরও উন্মাদ হয়ে ওঠে। আনায়ার ছোট্ট দেহটাকে নিজের ভালোবাসায় মুড়িয়ে দিচ্ছে। প্রতিটি স্পর্শে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। যত্ন করে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় প্রতিটি অঙ্গে। প্রিয়জনের স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করছে আনায়া। চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। শীতের ভর দুপুরে দুইজন কপতির মিলন হলো। পরের দিন সকাল 8:50। রাতুল আর আবরার বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। কিছুদিন যাবৎ বিদেশ পড়ে থেকে কাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা পূরণ করতে দিনরাত কাজ করতে হবে।
আবরার সকালের নাস্তা সেরে প্রেয়সীর ললাটে অধর ছুঁয়ে বিদায় নিয়ে বের হয়ে আসে। তার পিছন পিছন রাতুলও চলে এসেছে। ইয়ামিনের গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সেই সকাল 7টায় বেরিয়ে গিয়েছে, আর আসার কোনো নাম নেই। রাতুলও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করেনি। টুনটুনি ছুঁড়ে কসম কেটেছে আবরারের কাছে, তাই বাদরামি করে না, যদি টুনটুনি ছোট্ট হয়ে যায় সেই ভয়ে। আবরার আর রাতুল চুপচাপ বসে আছে গাড়িতে। গুলশানের দিকে এগোতে নিলেই রাতুল চেঁচিয়ে ওঠে, আমি উত্তরা যাব, আজ সুন্দরী সুন্দরী বালিকারা ইন্টারভিউ দিতে আসবে। রাতুলের চেঁচানো শুনে আবরার কটম কট করে তাকিয়ে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। রাতুল একটা হাই তুলে সিএনজিতে উঠে পড়ে। উত্তরার অফিসটা রাতুল আর ইয়ামিন দেখাশোনা করে। আবরার বিদেশের শাখাগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। রাতুল হেলে দুলে অফিসের দিকে পা রাখতেই আমজাদ চৌধুরীর দিকে দৃষ্টি যায়। আমজাদ এদিকে তাকিয়ে থাকাতে দুজনের চোখাচোখি হয়ে পড়ে। রাতুল ৩২ পাটি বের করে এগিয়ে যায়। কি দাদু, এইখানে কি প্রেমিকা খুঁজতে এসেছ? রাতুলের কথায় আমজাদ খটম কট করে তাকিয়ে দাঁতে দাঁত চাপে। চা পড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব। আমজাদের কথায় রাতুল হাই তুলে লম্বা শ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগেই আমজাদ বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। আজ আবরার না আসায় আর ইয়ামিন না থাকায় আমজাদ নিজের অফিসের কাজ ফেলে এসেছে, আর এসেই এই বাদরের সাথে দেখা। আমজাদ চৌধুরী নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। বাহির থেকে রাতুলের কণ্ঠস্বর ভেসে আসছে, সামনের রুমে আসেন, জামাই সেজে এইখানে বসে থাকলে গার্লফ্রেন্ড খুঁজে পাবেন না। আমজাদ দাঁতে দাঁত পিষে সামনের রুমের দিকে এগিয়ে যায়। আজ এইখানে কিছু ছেলে মেয়ের ইন্টারভিউ নিবেন তারা। ঘড়ির কাঁটা ৯টার ঘরে দেখে লাফিয়ে ওঠে সাদিয়া। আজ তার ইন্টারভিউ রয়েছে একটা। বিছানা থেকে এক লাফে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। মিনিট ৫ পর বেরিয়ে কালো ফ্রেমের চশমাটা আর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। সাদিয়া আজ থেকে ২টি মাস আগে মারিয়াকে বলে রেখেছে চাকরি পেলে তাকে জানাতে। একটা চাকরি তার খুব প্রয়োজন। গত ১ বছর ধরে ঢাকা শহরে চাকরির চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। তাই চাকরির চিন্তা ছেড়ে টিউশনে লেগেছে। পড়াশোনা আর টিউশন একসাথে অনেক চাপ হয়ে পড়ে। তার ওপর আজকাল টিউশন টিচারকে মানুষ মূল্যায়ন করে না, সম্মান করে না। চাকরিটা পেলে মন্দ হয় না। ভাবতে ভাবতে রাস্তায় এসে পড়েছে। রিকশা ডেকে উঠে পড়ে। ঢাকা শহর মানেই যানজট। সকাল ৯টার দিকে জ্যাম যেন একটু বেশিই পড়ে। সকলে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়ায় রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে জ্যাম তৈরি হয়। সাদিয়া আধ ঘন্টা যাবৎ জ্যামে বসে রয়েছে। একটা পরপর রিকশা এক পা করে এগিয়ে যায়। এরকম করতে করতে প্রায় ১ ঘন্টা ২০ পর জ্যাম কমে। সাদিয়া বিরক্ত, প্রচুর বিরক্ত সে। সকলের কড়া রোদে মাথা ঝিমঝিম করছে। ফর্সা নাকটা লাল হয়ে গিয়েছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। ১০ মিনিট কম ১১টা। এই চাকরি তো জীবনেও হবে না। হাহ, গিয়ে কি করব, যাই গিয়ে দেখি কি হয়। সাদিয়া হাতের ফাইলটা বুকের ভাঁজে আঁকড়ে ধরে দৃঢ় পায়ে এগিয়ে যায়। চোখে মুখে মলিনতার ছাপ স্পষ্ট। সাদিয়া মুখটা ছোট করে এগিয়ে যায় অফিসের দিকে। কয়েক পা এগোতেই দেখতে পাই কিছু ছেলে মেয়ে বেঞ্চে বসে রয়েছে। সেই দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, শেষ হয়নি এখনো। মলিন মুখখানা একটা আলোকিত হয়। পাতলা ঠোঁট দুটো মেলে চলমান খানা চেপে বসে পড়ে বেঞ্চের এক কোণে। কয়েকজন ছেলে মেয়ের পর ডাক পড়ে তার। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। মে আই কামিং স্যার? ভিতর থেকে ভেসে আসা পুরুষানীল কণ্ঠে পেয়ে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সামনের চেয়ারের টাকা ব্যক্তির দিকে চোখ পড়তেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। রাতুল লাফিয়ে ওঠে। আমজাদ চৌধুরীর কাঁধের উপর হাত রেখে হেসে বলে ওঠে, দোস্ত, তোর ভাবি চাকরিটা দিয়ে দে। আমজাদ কাঁধে রাখা রাতুলের হাতের দিকে খানিকক্ষণ খটমটক চোখে তাকায়। রাতুল খুশিতে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছে যে তার পাশের মানুষটা কে সেইটা ভুলে বসেছে। আরে দোস্ত, সালাম দে শালা, তোর ভাবি। আমজাদ এরকম কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরে। বাদামি চোখ দুইটা লাল বর্ণ ধারণ করে। চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না, নীরব চেয়ে রয়। সাদিয়া রাতুলের এরকম ব্যবহারের প্রচণ্ড লজ্জায় পড়ে যায়। মাথা নুইয়ে বসে রয়েছে। হাতের ওপরে হাত ঘষে যাচ্ছে লজ্জায়। রাতুল সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে পাশে বসে থাকা আমজাদের দিকে দৃষ্টি রাখতেই চমকে ওঠে। সরি দাদু, আমি ইয়ামিন ভেবেছিলাম। সমস্যা নেই, দাদা আর বন্ধু তো এক কথায়।
রাতুলের কথা শুনে এইবার মুখ খোলে আমজাদ। চুপ করো বেয়াদব ছেলে, এইটা অফিস নাকি কোনো বাজার, এরকম বিহেভিয়ার করছো? রাতুল দাঁত কেলিয়ে সামনে বসে থাকা মারিয়ার দিকে তাকিয়ে রয়েছে। আমজাদের কথা তার কর্ণপাত হয়নি। আমজাদ চৌধুরী সেদিকে এক পলক তাকিয়ে সাদিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দেই, তোমার বাসা কোথায়, নাম কি, আর এই বেয়াদবটার সাথে কি সম্পর্ক তোমার? আরে দাদু, একটা একটা প্রশ্ন করো, আমার বউ বাচ্চা ছোট মাথা, এতগুলো প্রশ্ন একসাথে করলে মনে রাখতে পারবে না। তুমি চুপ করো বেয়াদব, এই মেয়ে উত্তর দাও। আমজাদ চৌধুরী রাতুলের রাগটা সাদিয়ার উপর ঝেড়ে যাচ্ছে। আমজাদের শক্ত কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় সাদিয়া। ভয়ে কাচুমাচু হয়ে বসে রয়েছে, গলায় কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাচ্ছে। খুব নার্ভাস লাগছে নিজের কাছে। ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে শ্বাস ফেলে বলে, ইয়ামিন ভাইয়া আসতে বলেছে। আমজাদ ভ্রু কুঁচকে তাকিয়ে ওঠে। আল্লাহর দোহাই লাগে, এই অফিসে আর কোনোদিন আসবো না, যত সব পাগলের কারখানা। আমজাদ বেরিয়ে যায় বড় বড় পা ফেলে। রাতুল সেদিকে তাকিয়ে হেসে ওঠে, শোনো মেয়ে, আমার সাথে প্রেম করলে এই অফিসে চাকরি দিব। এইটা ইয়ামিনের অফিস না, এইটা আমার বাপের অফিস, তাই আমার কথাই সব হবে। সাদিয়া খানিক সময় ভেবে যায়, অফারটা নেওয়া যায়। ছেলেটা বাদর হলেও ভালো আছে, একটু কথা বেশি বলে, সমস্যা নেই। যতদিন ঢাকায় থাকবো প্রেম থাকবে পরে শেষ। সাদিয়ার ভাবনার থেকে বিচ্ছেদ ঘটিয়ে মুখ খোলে, আমি রাজি, আসো প্রপোজ করি। পার্টিতে গিয়ে দিলাম হাগিয়া আই লাভ আই সাদিয়া, মুরগি খাই ধান, তুমি আমার জান। সাদিয়া চশমাটা ঠেলে দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে হেসে ওঠে। গুলশানের আন্ডারগ্রাউন্ডে বসে রয়েছে আবরার। গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। চোখ ল্যাপটপের স্ক্রিনে, কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে সামনে ল্যাপটপের দিকে। তার পাশেই বসে রয়েছে আরজু চৌধুরী। আবরার মূলত তার কাছেই এসেছে। ভদ্রলোক মুখটা কালো করে বসে রয়েছে। আবরার সেই দিন পাত্তা না দিয়ে নিজের আপন মনে কাজ করে যাচ্ছে। তার বেশ কিছুক্ষণ পর প্রবেশ করে ইয়ামিন। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর পড়ে রয়েছে। শার্টের হাতা একটা হাতের বাইরের, অর্ধেক শার্ট ইন করা আর বাকিটুকু বাইরে। এলোমেলো পায়ে এলোমেলো ইয়ামিন প্রবেশ করে। আবরার সেই দিকে একবার তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। ভারী গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড, বিধ্বস্ত লাগছে কেন? আবরারের প্রশ্নে কেঁদে ফেলে ইয়ামিন। ভাই, ওর বিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা কর ভাই। আবরার বিরক্ত হয়, বাচ্চাদের মতো কান্না করছিস, বিয়ে না দিলে তুলে নিয়ে আসবো, চিন্তা কিসের হতচ্ছাড়া। কান্না থামা, তোর জিনিস তোরই থাকবে, আমি থাকতে চিন্তা কিসের। আবরারের কথায় ইয়ামিন চোখ মুছে শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুকের ভেতরে থাকা ভয়টা দূর হয়েছে, মনের ভেতর একটা সাহস সঞ্চয় হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে, বাংলা পৌষ মাসের মাঝামাঝি সময়। শীতের প্রভাব যেন একটু বেশিই পড়েছে। কুয়াশায় আচ্ছন্ন ঢাকা শহর, সূর্যের দেখা নেই। চারদিকে টপ টপ শব্দ, কুয়াশা পড়ছে নাকি বৃষ্টি পড়ছে তা বোঝা যাচ্ছে না। এই হিমশীতের মধ্যে আকাশ থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। শীতে হিমশিম, তার ওপর বৃষ্টি, পরিবেশ যেন হিমালয়ের পাদদেশের মতো তীব্র শীত। এই শরীর কাঁপানো শীতের মধ্যে বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে গিয়েছে আবরার আর ইয়ামিন। বাইকে চড়ায় শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। আবরার আর ইয়ামিন দুইজন গুলশান থেকে নারায়ণগঞ্জে উদ্দেশ্যে রওনা দেয়। রাতুল ইতিমধ্যে বাসায় পৌঁছে গিয়েছে। আবরারের বাইক থামে চৌধুরী বাড়ির সামনে। ইয়ামিন কাঁপতে কাঁপতে ভিতরে প্রবেশ করে। আবরার গাড়ি পার্কিং করে দুতলার বেলকনির দিকে দৃষ্টি রাখতেই চোখ যায় আনায়ার দিকে। শক্ত চোখে তাকিয়ে রয়েছে তার পানে। আবরার ঠোঁট উঁচু করে চুমু দিয়ে ভিতরে এগিয়ে যায়। ঝিরঝিরে বৃষ্টিতে শরীর ভিজে, কালো শার্টখানা বলিষ্ঠ দেহের সঙ্গে লেপ্টে রয়েছে। চুল থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। আবরার হেলমেট হাতে নিয়ে এগিয়ে যায় বাসার উদ্দেশ্যে। ড্রয়িং রুম এগোতেই দেখা হয় আমজাদের সাথে। আবরার ঠোঁট কামড়ে ধরে এগিয়ে যায় বাপের দিকে। মনের ভিতর দুষ্ট চিন্তা হানা দেয়। আমজাদ ছেলের আগমন উপলব্ধি করতে পেয়েই এস্ত বসা থেকে দাঁড়িয়ে পড়ে। উপরের দিকে এগোতে নিলেই আবরারের ব্যঙ্গাত্মক স্বরে বলে, পালিয়ে যাওয়া দেখে তো মনে হচ্ছে প্রেম করতে গিয়ে কট খেয়ে পালিয়ে আসছ। ছেলের কথায় আমজাদ দাঁড়িয়ে পড়ে। ছেলের এসব লাগামহীন কথা থেকে বাঁচতেই উঠে চলে আসতে চেয়েছে, তারপরও রেহাই পায়নি। আমজাদ পিছনে ফিরে খটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে। বাবা হয় তোমার, বেয়াই নয়। আবরার এরকম উত্তরে ঠোঁট কামড়ে হেসে কিছু বলতে যাবে, তার আগেই আয়েশা বেগম উপস্থিত।
কিরে বাবা, কখন যাবি? একটু পরপরই রওনা দিব ওনারা আসলে। আবরার আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে উপরের দিকে এগিয়ে যায়। আমজাদ দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে নিক্ষেপ করে। খয়েরি রঙের সোনালি পাড়ের জামদানি শাড়ি পরেছে আয়েশা, সাজগোজ এখনও বাকি। তিনি চোখ দুইটা সরু করে ঠোঁট বাঁকিয়ে মুখ খোলে। তা এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে? আয়েশা বেগম নাক মুখ কুঁচকে ফেলে। ইয়ামিনের বিয়েতে। আমজাদ এরকম কথা শুনে আকাশ থেকে পড়েছে। একটু আগে না ইয়ামিনকে কাঁপতে কাঁপতে ঢুকতে দেখেছে। তাহলে বিয়ে কখন? কখন বিয়ে আর কোথায়? ইয়ামিনের বাড়ির লোক আসলেই যাব। আমাদের মারিয়া আছে না, আনায়ার বান্ধবী মারিয়া, ওর সাথেই। মেয়েটাকে আমার খুব পছন্দ। যাক, ভালোই হয়েছে, দুইজনকে খুব ভালো মানাবে। আমজাদ মনে মনে মেয়েটার জন্য দোয়া দরুদ করছে, যেন কোনোভাবেই এই বজ্জারটার সাথে বিয়ে না হয়। বিয়ে হলে মেয়েটার কপাল পুড়বে। আমজাদ হতাশায় দীর্ঘশ্বাস ফেলে। এরকম লম্বা শ্বাস ফেলায় আয়েশা কর্কশ গলায় বলে, এসব ছেঁড়া চিনা পরিবর্তন করে ভালো কিছু পরে তৈরি হও। এই শীতের আবরারের ভেজা শরীরটা দেখেই তেতে উঠে আনায়া, চোয়াল শক্ত করে রেখেছে। আবরার গায়ের ভেজা শার্টখানা খোলে সোফায় রাতেই। তেতে উঠল আনায়া। মনের মধ্যে কত রং থাকলে মানুষ এই শীতে বৃষ্টিতে ভিজে, জ্বর বাঁধিয়ে ঘরে শুয়ে আমাকে জ্বালাতন করার ফন্দি তো ভালোই এঁটেছেন। আবরার মুচকি হেসে এগিয়ে আসি, আনায়ার পায়ের কাছে মাথা রাখে। ভেজা চুল থেকে পানি পড়ছে আনায়ার পায়ে। আনায়া পাশ থেকে তোয়ালা নিয়ে যত্ন করে চুল মুছতে শুরু করে। আবরার মাথা তুলে তাকায়। তৈরি হয়ে নাও, ময়মনসিংহ যেতে হবে। আনায়া জবাব দেয় না। তার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, একদম দুর্বল লাগছে। ঘুরে আসলে হয়তো ভালো লাগবে। আরে, দুপুর ২টা, চৌধুরী বাড়িতে প্রবেশ করে মাইমুনা বেগম আর মিলন শিকদার। আবরার নিজের প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে। ছেলের বিয়েতে বাবা মা থাকবে না তা কখনোই হয় না। বিয়ে যেভাবেই হোক বাবা মা লাগবেই, তাই তার পরিকল্পনা অনুযায়ী তাদের নিয়ে আসা। মিলন শিকদার চট্টগ্রামের ব্যাংক ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। মাইমুনা বেগম গৃহিণী। তাদের একটা মাত্র ছেলে ইয়ামিন। আমজাদ চৌধুরীর সাথে কুশল বিনিময় করে বসে সবাই। আয়েশা বেগম সবাইকে নাস্তা দিয়ে নিজেও স্বামীর পাশে বসে পড়েন। সকলে গল্পগুজবে ব্যস্ত। আবরার হাতের ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নিচে নামে। তার একপাশে ইয়ামিন আর রাতুল, অপর পাশ আনায়া। ৩ বন্ধু একই সাজ দিয়ে বের হয়েছে। ৩ জনের পরেই সাদা শার্ট, কালো প্যান্ট, কালো স্যুট। আপনারা একটু পর বের হবেন, আমি লোকেশন পাঠিয়ে দিব। আবরারের কথাই সবাই সম্মতি দিয়েছে। আবরার এইবার আনায়াকে ইশারা করে, তুমিও তাদের সাথে চলে এসো, আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। আনায়া মাথা কাত করে। বাড়ির সকলকে বুঝিয়ে আবরার, ইয়ামিন, রাতুল বের হয়। রাতুলের মুখ নিষ্পিস করছে কিছু বলতে, কিন্তু বেচারা সুযোগ পাচ্ছে না। ৩ বন্ধু গাড়িতে চেপে বসে। ঘড়িতে ২টা। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ৪ ঘণ্টা। আবরার গাড়ির ইঞ্জিন চালু করতেই রাতুল মুখ খোলে, সালা হিজরা, মেয়েদের মতো কান্না করে, তোর জন্য আমাদের বদনাম হবে। ছে মার্কা জীবন, মাথায় বদবুদ্ধি বলতে কিচ্ছু নাই। আমার থেকে ধার নিতে পারিস না? ইয়ামিন মুখ খোলে, তোর জন্য তো প্রেমটা জমাতে পারলাম না। শোন, সবসময় শর্টকাট রাস্তা ধরবে বুঝলি, তাহলে আর এত প্যারা নিতে হবে না। ইয়ামিন বোকা বোকা চোখে তাকায়। শর্টকাট রাস্তা মানে? এই যেমন ধর প্রেগনেন্ট বানিয়ে দিবে, তাহলে মেয়ের বাবা, মেয়ের ১৪ গোষ্ঠী বিয়ে দেওয়ার জন্য কুত্তা পাগল হয়ে যাবে। কথাটা শুনে আবরার গাড়ি থামিয়ে পা থেকে জুতা খুলে ফিক্কা মারে। ছাগলের বাচ্চা, মুখটা বন্ধ রাখবি। হাঁ, ভালো কথার দাম নাই, উচিত কথার ভাত নাই, আর ভালো মানুষের নাম নাই। আমি ভাই এসব ঝামেলায় নাই। প্রেম করছি, প্রেগনেন্ট বানিয়ে লিব, তাহলে রাস্তা ক্লিয়ার। আবরার আর কিছু বলে না। এরে বললেও কোনো লাভ নেই, এর থেকে বেশি বলবে। যদিও রাতুলের বকবক তার ভালো লাগে। হাজার কষ্টের মাঝেও ছেলেটা হাসি খুশি থাকে।
বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণী জুড়ে। মজিদ মিয়া মেয়ের বিয়ে দেওয়ার জন্য তড়িগড়ি করে সকল দিক সামলেছে। রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। দেখতে এসেই মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে। ছেলেকেও তার মনে ধরেছে খুব। পেশায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই তিনি কাউকে না জানিয়ে বিয়ে দিচ্ছে। এমনকি যার বিয়ে তারও মতামত নেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি। তার মতে ছেলে ভালো আর কি লাগে। পাড়া প্রতিবেশীরা খবর পেলে হয়তো তিনি বিয়ে দিতে পারবেন না। গ্রামের মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না। রেহানা বেগম স্বামীর কথায় অবাধ্য হতে পারবেন না। স্বামী যা বলবে তাই করতে হবে। তিনি সকল রান্নার কাজ এক হাতে সামলেছে। রাত প্রায় হয়ে এসেছে। মাগরিবের নামাজের পর পর বিয়ে পড়ানো হবে। মারিয়াকে একটা গাঢ় লাল রঙের শাড়ি পরানো হয়েছে। জোর করে শরীরে পেঁচিয়ে দিয়েছে পাড়ার মেয়েটা। কান্নার ফলে চোখের কাজল নিচে নেমে পড়েছে। ফর্সা নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে। অসুস্থ বাবাকে দেখতে এসেই ফেঁসে গিয়েছে সে। ইয়ামিনকে শুধু একবার বলতে পেরেছে, কল দিয়ে আর যোগাযোগ করার মতো সুযোগ পায়নি। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে সরিয়ে কাপা কাপা হাতে ফোনটা নিয়ে টেক্সট করতে যাবে, তার আগেই মায়ের ধ্বনি, কাজী এসেছে, বিয়ে পড়ানো শুরু হবে। মারিয়ার বুকের ধুকপুক বেড়ে গিয়েছে। এ হিমশীতে শরীর ঘামতে শুরু করে দিয়েছে। মৃদু কাঁপছে শরীর। রেহানা বেগম মেয়ের অবস্থা দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বসার ঘরে নিয়ে যায়। সকল মুরব্বি বসে রয়েছে। সে কাপা কাপা শরীর নিয়ে সামনে চেয়ারে বসতেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। মেয়ের বিয়ে আগে তাই খাতায় বাবা মায়ের নাম লিখে, তারিখ লিখে মারিয়াকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বললে মারিয়ার শরীর মাত্রারিক্ত কাঁপছে। রেহানা বেগম আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে মা। মারিয়া শুকনো ঢোক গিলে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জিহ্বা তালুর সাথে লেগে যাওয়ার উপক্রম। কিছু মুহূর্ত নিয়ে কাপা 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 গলায় বলতে গেলে একটা প্লাস্টিকের চেয়ার এসে পড়ে জালাইয়ের মুখে।